75তম জন্মদিনে ভারতবর্ষ স্বাধীন হল। তিনি বললেন যে এটা কোনো আকস্মিক যোগাযোগ নয়, এটা হলো আমি যে স্বাধীনতা সংগ্রামের কাজ শুরু করেছিলাম তার প্রতি ভগবানের সম্মতি এবং অনুমোদন সূচক আশীর্বাদ। আমরা জানি শ্রী অরবিন্দ 1872 সালের 15ই আগস্ট কলকাতার থিয়েটার রোডের একটি বাড়িতে জন্মগ্রহণ করেন। আজকে সেটা শ্রী অরবিন্দ ভবন নামে পরিচিত। এবং 7 বছর বয়সে তার বাবা ডক্টর কৃষ্ণধন ঘোষ আরও 2 দাদা বিনয়ভূষণ ও মনমোহনকে সাথে ওনাদের বিলেত পাঠিয়ে দেন। 14 বছর ইংল্যান্ডে পড়াশোনা করে এবং খুব মেধাবী ছাত্র হিসাবে ইংল্যান্ডে প্রতিষ্ঠিত হওয়ার পর ICS পরীক্ষা এবং দুরূহ ট্রাইবস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তিনি বরোদা বম্বেতে আসেন। তখন ওনার 21 বছর বয়স এবং তারপর সেখান থেকে বরোদায় চলে যান, সেখানে 12 বছর ছিলেন। 14 বছর ইংল্যান্ডে কাটাবার পরও তিনি বলেছেন, ইংল্যান্ডের প্রতি আমার কোনো মোহ নেই, শুধু ইংরেজ ভাবধারা এবং সাহিত্য কৃতির জন্য আমি ওখানে ছিলাম। তিনি যে দেশটির প্রতি তার দুর্বলতা ছিল সেই দেশটি হচ্ছে ইউরোপের আরেকটি দেশ ফ্রান্স। সৌভাগ্যক্রমে সেই ফ্রান্স থেকেই ভগবতী জননী আধ্যাত্মিক সহযোগী হিসাবে তিনি শ্রী অরবিন্দের পাশে চলে আসে 1914 সালের 29শে মার্চ। তিনি 30শে আগস্ট 1905 মৃণালিনী দেবীকে তার সহধর্মিণীকে একটা বাংলায় চিঠি লিখছেন। দেশকে তিনি কী চোখে দেখতেন? অন্য লোকে স্বদেশকে একটা জড় পদার্থ, মাঠ, ক্ষেত্র, বন, পর্বত, নদী বলে জানে। আমি স্বদেশকে মা বলে জানি, ভক্তি করি, পূজা করি। মার বুকের উপর বসে যদি একটা রাক্ষস রক্তপানে উদ্যত হয় তাহলে ছেলে কি করে? নিশ্চিতভাবে আহার করতে বসে, স্ত্রী পুত্রের সঙ্গে আমোদ করিতে বসে, না না মাকে উদ্ধার করতে দৌড়াইয়ে যায়। আমি জানি এই পতিত জাতিকে উদ্ধার করবার বল আমার গায়ে আছে। 1905 সাল। শারীরিক বল নয়, তরবারি বা বন্দুক নিয়া আমি যুদ্ধ করিতে যাইতেছি না, জ্ঞানের বল। খাদ্য তেজ একমাত্র তেজ নহে, ব্রহ্ম তেজও আছে, সেই তেজ জ্ঞানের উপর প্রতিষ্ঠিত। ভগবান এই মহাব্রত সাধন করিতে আমাকে পৃথিবীতে পাঠাইয়াছে। আমরা জানি 1 মে 1908 সালে ক্ষুদিরাম এবং শহীদ ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাকি বোমা ছুড়ল। ব্রিটিশ গোয়েন্দারা তখনই বলে দিল, আমরা জানি এর পেছনে কার হাত আছে। 2রা মে 48 নম্বর গ্রে স্ট্রিটের বাড়ি থেকে শ্রী অরবিন্দকে গ্রেপ্তার করে আনা হল। তারপর 1 বছরের জেল কারাবাস, সেটা আমরা মনে করি আশ্রমবাস। তিনি জেলে থাকাকালীন ভগবান বাসুদেবের দর্শন পেলেন। তিনি তার হাতে গীতা তুলে দিলেন এবং স্বামী বিবেকানন্দ 15 দিন ধরে সূক্ষ্ম শরীরে তাকে ভারতবর্ষের যে আধ্যাত্মিক পরম্পরা দেখিয়ে দিই। আমি এই কারাগারে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের একটি মন্তব্য আজকের দিনে করা খুব প্রাসঙ্গিক বলে মনে হচ্ছে। তিনি চিত্তরঞ্জন দাস, তিনি এই মামলার উকিল। তিনি বিচারপতি ব্রিজক্রিপ্টকে না, তিনি কেমব্রিজে পড়া সবচেয়ে যিনি মেধাবী ছাত্র শ্রী অরবিন্দ তার সহকারী, তিনি শ্রী অরবিন্দের বিচার করছেন। সেই কারাগারে সেই বিচারপতিটি তাকিয়ে শ্রী আর দাস বললেন, আপনাদের কাছে এই আমার নিবেদন, এহেন এক ব্যক্তি যিনি আজ অভিযুক্ত কেবলমাত্র এই আদালতের কাঠগড়াতে নয়, ইতিহাসের উচ্চ আদালতের কাঠগড়াতে।
আজকের এই বাক বিতণ্ডা নীরবতার মধ্যে স্তব্ধ হয়ে যাওয়ার দীর্ঘকাল পরে, তার প্রয়াণের, তার প্রস্থানের দীর্ঘকাল পরে তাকে সবাই জানবে দেশপ্রেমের কবি, জাতীয়তাবাদের নবী এবং মানবপ্রেমিক বলে। তার এই বাণী শুধু ভারতবর্ষেই নয়, দূরে সুদূরে ধ্বনিত প্রতিধ্বনিত হতে থাকবে। যখন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এটা বলছেন, আদালত একদম চুপ। তিনি যেন দেবাদিষ্ট হয়ে এই কথাগুলো বলছেন। চিত্তরঞ্জন দাস নিজেও পরে বলেছেন যে আমি নিজেও জানি না আমি কীভাবে কথাটা বললাম। তার সেই ইংরেজি কথাটি যেটা সে আর দাস বলেছিলেন, এটা তো মন্ত্রধ্বনির মতো, আমি একটু পাঠ করছি। He will be looked upon as the poet of patriotism, the prophet of nationalism, and lover of humanity. His words will be echoed and echoed, not only in India, but across the distant seas and lands. সত্যি একদম যেন তিনি সত্যদ্রষ্টা হয়ে এই কথাটি বললেন। আমি ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদারের একটি মন্তব্য করব। তিনি একটি গ্রন্থের ভূমিকাতে লিখছেন যে আমাদের ভারতবর্ষের স্বাধীনতা দুটি পদ্ধতিতে এসেছে, এক অহিংস পদ্ধতি আর একটি সহিংস পদ্ধতি। কারণ আমরা দেখেছি 1907 সালে শ্রী অরবিন্দ যখন বন্দে মাতরম পত্রিকা লিখছেন, আর্টিকেলগুলো লিখছেন, যে পত্রিকা পড়ে বাংলার যুবক সমাজ উদ্দীপ্ত হয়ে গেলেন, তমসাচ্ছন্ন ছিল তারা সত্য করে রাজিত হলেন। তিনি লিখছেন যে দুটি প্রণালীতে আমাদের দেশের স্বাধীনতা, যে অহিংস যে পদ্ধতি, সেই পদ্ধতির কথা শ্রী অরবিন্দ বন্দে মাতরম পত্রিকায় লিখলেন, এবং সহিংস পদ্ধতি চরমপন্থী, সেই কথাও তিনি বলেছেন। এই দুটোরই অগ্রগতি হচ্ছেন শ্রী অরবিন্দ ঘোষ, এবং অহিংস পদ্ধতির উত্তর সাধক হচ্ছেন মহাত্মা গান্ধী, এবং সহিংস পদ্ধতির উত্তরাধিক হলেন নেতাজি সুভাষ। এই দুই প্রতিনিধি পুরুষের সম্মিলিত প্রয়াসে আমাদের দেশের স্বাধীনতা এসেছে, একজন ঐতিহাসিক বলছে। এরপরে আমি একটু রবীন্দ্রনাথের সম্বন্ধে বলব। রবীন্দ্রনাথ শ্রী অরবিন্দকে 1907 সালে বন্দে মাতরম পত্রিকার 7ই সেপ্টেম্বরের সংখ্যায় লিখলেন নমস্কার কবিতাটি। শুধু লিখলেন নয়, তিনি রাজা সুবোধ মল্লিকের বাড়িতে এসে শ্রী অরবিন্দের হাতে ওই নমস্কার কবিতাটি তুলে দিলেন। আমরা জানি শ্রী অরবিন্দ সাহিত্যকৃতির জন্য তার দুবার তার নাম নোবেল প্রাইজের জন্য মনোনীত হয়েছিল। একবার 1943 সালে লাইফ ডিভাইন গ্রন্থের জন্য, আর একবার 1950 সালে সাবিত্রী গ্রন্থের জন্য। যদিও 1950 সালের 5ই ডিসেম্বর তিনি স্থূল শরীর ত্যাগ করে চলে গেলে মরণোত্তর নোবেল প্রাইজ দেওয়া হয় না বলে তিনি বঞ্চিত হলেন। আসলে আমরা দেখেছি তিনি কোনো সম্মান, কোনো মান নেওয়ার জন্য কোনোদিন প্রত্যাশী ছিলেন না। রবীন্দ্রনাথ নমস্কার কবিতাটি 1907 সালে লিখেছিলেন। তিনি লিখলেন, হে বন্ধু, এ দেশবন্ধু, স্বদেশ আত্মার বাণী মূর্তি তুমি, তোমা লাগি নহে মান, নহে ধন, নহে সুখ, কোনো ক্ষুদ্র দান, চাহ নাই কোনো ক্ষুদ্র কৃপা, ভিক্ষা লাগি বারাউনি আকুর অঞ্জলি, আছো জাগি পরিপূর্ণতা করে সর্ববাধাহী। আরেকজনের কথা আমি তুলব, তিনি হচ্ছেন লোকমান্য বাল গঙ্গাধর তিলক। শ্রী অরবিন্দ তৎকালীন কংগ্রেসের এই একটি মানুষকে খুব শ্রদ্ধা করতেন। সেই লোকমান্য বাল গঙ্গাধর তিলক শ্রী অরবিন্দ সম্বন্ধে কি বললেন? শ্রী অরবিন্দ সম্বন্ধে কেশরী সম্পাদকীয় প্রবন্ধে তিনি লিখছেন, অনেকটা বড়, আমি ছোট্ট একটু বলছি, আত্মত্যাগে, জ্ঞানে এবং আন্তরিকতায় অরবিন্দের তুল্য দ্বিতীয়জন কেউ নেই। তাকে দেখে অরবিন্দকে চেনা শক্ত। হীন তনু পোশাকে আশাকে তেমনই অনাড়ম্বর
সাদাসিধে সর্বমঙ্গলময়ের করুণাক্রমে অরবিন্দের মতো মানুষেরা জাতির সেবায় অবতীর্ণ হয়েছে। কারণ তৎকালীন যে পূর্ণ স্বরাজের কথা শ্রী অরবিন্দ বললেন, মহামতি গোখলে বললেন অরবিন্দ ঘোষ উনি কমপ্লিট ফ্রিডম চাইছে। এই মুহূর্তে কংগ্রেস কমপ্লিট ফ্রিডমের কথা বলেন, কিন্তু বাল গঙ্গাধর তিলক এবং শ্রী অরবিন্দ সবসময় পূর্ণ স্বরাজের কথা বলেছে। আমি তার আধ্যাত্মিক সহযোগী মায়ের একটি কথা বলে আজকে আমার কথা শেষ করব। মা, আমি আগেই বলেছি 1914 সালের 29শে মার্চ তিনি প্রথম শ্রী অরবিন্দকে দর্শন করেন। দর্শন করে তিনি ধ্যান ও প্রার্থনায় বললেন যে শত শত জীব যদি গাঢ়তম অজ্ঞানের মধ্যে নিমজ্জিত হয়ে থাকে তাতে কিছু এসে যায় না। কালকে আমি যাকে দেখেছি তিনি পৃথিবীতে আছেন, তার উপস্থিতি যথেষ্ট প্রমাণ যে এমন একদিন আসবে যখন অন্ধকার রূপান্তরিত হয়ে যাবে আলোয়, যখন তোমার রাজত্ব সত্যিই প্রতিষ্ঠিত হবে পৃথিবীর বুকে। মা শ্রী অরবিন্দের চরণে শতকোটি প্রণাম জানিয়ে মায়ের এই আশ্বাস বাক্য বুকে নিয়ে আজকের আমার কথা শেষ করব। নমস্কার। এরপরে আমাদের শ্রদ্ধেয় দিদি ইমা মল্লিক শ্রী অরবিন্দের উপর একটি প্রতিবেদন লিখেছেন, সেটা পাঠ করবে শ্রীমতী সুপর্ণা চক্রবর্তী। সবাইকে স্বাগত। মাসিমার লেখায় আমার নিবেদন। মহাবিশ্বের মহাবিশ্বয় এই মহামানব শ্রী ঋষি অরবিন্দ। আমার সীমিত জ্ঞান নিয়ে তার সম্বন্ধে কিছু লিখতে কুণ্ঠা জাগলেও ছোট্ট প্রতিবেদনে সামান্য কিছু লিখলাম। নব্য ভারতের এই মহাযোগীর সম্বন্ধে শুধু আমরাই এক প্রকার কৌতূহল নয়, শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর সমস্ত প্রান্ত হতে অরবিন্দ প্রসঙ্গে আলোচনা শুরু করা হয়েছে। আমরা জানি শ্রী অরবিন্দ যোগের বৈশিষ্ট্য হলো এই যে যোগে উঠে যাওয়া ও নেমে আসা, আরোহণ ও অবরোহণ এই উভয়েরই প্রয়োজনীয়তা স্বীকৃত হয়েছে। একদিকে যেমন যোগ বলে উঠে যেতে হবে আত্ম উপলব্ধির স্বরচিত শিখরে, তেমনি আবার ভগবানের শক্তিকে, সুপার মেন্টাল পাওয়ারকে নামিয়ে এনে আমাদের জাগ্রত চেতনায় প্রতিষ্ঠিত করতে হবে। এই প্রতিষ্ঠা সম্পন্ন হলে মানুষের যুগ যুগান্তরের স্বপ্ন বাস্তবে পরিণত হবে। মানুষের সম্পর্ক চেতনায় এক বিপুল পরিবর্তন দেখা দেবে। এক নতুন সৃষ্টি, নতুন জন্মের সূচনা হবে, যাকে আমরা বলতে পারি অতি মানবের বিকাশ অথবা মানুষের মাঝে দেবতার জন্ম। অতি মানুষ তাকেই বলি যার মধ্যে অতি মানস শক্তি নেমে এসেছে এবং যার পরম সত্তার ভগবৎ শক্তি রূপান্তর হয়েছে। ভগবান মহামানবদের এই পার্থিব জগতে নামিয়ে এনেছেন। রবীন্দ্রনাথের গানে বলতেই পারি, আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। প্রদীপের অগ্নিধারণ ক্ষমতা যেমন আছে বলে দেবালয় প্রদীপ করার কথা বলেছেন। অর্থাৎ দেবোত্তর শক্তি ধারণ করার ক্ষমতার অধিকারী হলেন এইসব মহাপুরুষ। ঋষি অরবিন্দ, রামকৃষ্ণ, বিবেকানন্দ, যীশুখ্রিস্ট, বুদ্ধদেব, চৈতন্য মহাপ্রভু, আরও অনেক মহাপুরুষ আছেন। এই শক্তির প্রয়াস চেষ্টার দ্বারা লব্ধ নয়, ভগবান নিজে পার্থিব জগতে অবতার নির্ণয় করেন। প্রতিভাধর শ্রী অরবিন্দ বিশ্বের দরবারে পূজিত। ঋষি দার্শনিক কবি আন্তর্জাতিক বিষয় নিয়ে করেছেন গভীর মনন ও গভীর ধ্যান। শ্রী অরবিন্দ যোগী, একাকী দীর্ঘ সাধনা করে গেছেন 40টি বছরেরও বেশি ভারতবর্ষের এক প্রান্তে। তিনি ছিলেন একজন দেশপ্রেমিক। তার স্ত্রী মৃণালিনী দেবীকে তিনি বলেছিলেন,
অন্য লোকে আমাদের দেশকে একটা ভূমিখণ্ড, জড় পদার্থ, কতগুলি নদ নদী পাহাড়ের সমষ্টি মাত্র বলে জানে। আমি স্বদেশকে মা বলে জানি, ভক্তি করি, পূজা করি। সবাই জানে ছাই চাপা আগুন বেশি দিন চাপা থাকে না, তাই তার তেজ যখন চারিদিকে ছড়িয়ে পড়ল তখন লোকজন বিস্ময়ে ও শ্রদ্ধায় অভিভূত হয়ে নিল তার সান্নিধ্য। জ্ঞান কর্ম ভক্তির সম্বন্ধে দেশকে চিনিয়ে দিল তার স্বরূপ, আর দেশও তাকে চিনেছে। শ্রী অরবিন্দ যখন পণ্ডিচেরিতে থাকার মনস্থির করেছেন তখন দেশবন্ধু তাকে জিজ্ঞাসা করেছিলেন সব কিছু ছেড়ে তিনি কেন চলে যাচ্ছেন। তার উত্তরে তিনি বলেন, মানুষ একটা নিষ্ফল ব্যর্থ বৃত্ত পরিক্রমণ করছে, তার থেকে সে কোনোদিনই বেরোতে পারবে না যদি না সে এক নতুন ভিত্তির পরে নিজেকে দাঁড় করায়। তিনি যে তার আর ফিরবেন না তা তিনি স্পষ্টই জানিয়ে দিয়েছিলেন, কারণ তিনি যে সাধনায় হাত দিয়েছিলেন এটি একটা মেজর সাধনা, আমাদের অন্তরের কাছে সত্য স্বাধীনতার বাণী বহন করার সাধনা। শ্রী অরবিন্দ পৃথিবীতে এসেছেন পুরাতন ধর্মবিশ্বাস ও শিক্ষার সঙ্গে প্রতিযোগিতা করে অন্য কোনো ধর্ম ও আদর্শ প্রচারের জন্য নয়, এসেছেন অতীতকে অতিক্রমণ করে এক সম্ভাবনা সুনিশ্চিত ভবিষ্যতের বাস্তব পথ খুলে দিতে। ঋষি অরবিন্দের জন্ম যেমন পরম বিস্মিত, মৃত্যু তেমন পরম বিস্ময়। মৃত্যুর পরে তার সারা শরীরে উজ্জ্বল সুবর্ণ আলোকে আলোকিত হয়েছিল। সারা বিশ্বের মানুষ এই দৃশ্য দেখার ভিড় জমিয়েছিলেন। এটাই তার ইতিহাসিত আত্মত্যাগের ফল। তার কাব্য কাহিনী আজ সত্য হয়েছে। সাবিত্রী তো তাদেরই জীবনবেদ। প্রত্যেক অবতারই আসেন এক শাশ্বত পরিণতির ঘোষক হয়ে, এক যথার্থ উপলব্ধির অগ্রদূত হয়ে। শ্রী অরবিন্দ ভবিষ্যতেরই বার্তাবহ। নমস্কার। এইবার শ্রী অরবিন্দ সোসাইটি, দক্ষিণ কলকাতা কেন্দ্র, আর্কেডিয়া, বেহালা, এই প্রতিষ্ঠানটির পরিসরে আমরা আজকে সমবেত হয়েছি বিশেষ দিনটিতে, শ্রী অরবিন্দের জন্মদিন। আশ্রমের এবং আমরা যারা মা এবং শ্রী অরবিন্দকে অনুসরণ করার চেষ্টা করছি, আমাদের প্রত্যেকের কাছে এটি একটি অত্যন্ত পবিত্র দিন। তার সঙ্গে ভারতবর্ষের স্বাধীনতা দিবস এটি। সুতরাং এই দুটি ঘটনা, যেমন একটুখানি আগে আমরা শুনলুম, শ্রী অরবিন্দ যে বলেছেন এটা নিছক কাকতালীয় নয়। 15ই আগস্ট তার জন্মদিন এবং 15ই আগস্টই ভারত স্বাধীনতা পেল, এটি একেবারে খুব স্পষ্ট দিব্য ইচ্ছার পার্থিব পরিপ্রকাশ। এই যে কথাটি আমরা বলি, দিব্য ইচ্ছার পার্থিব পরিপ্রকাশ, শ্রী অরবিন্দের জন্ম এবং স্বাধীনতা, এই সব বিষয়গুলো ভারী চমৎকারভাবে একটা অন্তর্লীন সূত্রে গাঁথা রয়েছে। আমরা যদি আজকে স্বাধীনতা দিবস পালনের তাৎপর্য অনুধাবনের চেষ্টা করি, তাহলে ওই ভেতরের যে সূত্রটা, যেটা এই ভাবনাগুলোকে একত্রে গেঁথে রেখেছে, সেই সূত্রটায় পৌঁছতে হবে। এবং সেই সূত্রটির সন্ধান আমাদের কাছে নির্ভুলভাবে তার জীবনের ভেতর দিয়ে, তার রচনার মধ্যে দিয়ে শ্রী অরবিন্দ আমাদের কাছে দিয়ে গেছেন। আমরা শুনেছি যে ভারতের স্বাধীনতা ৭৮তম স্বাধীনতা দিবস, ৭৭ বছর অতিক্রম করেছে। এই যে দীর্ঘ পথ পরিক্রমা, আজকের দিনে আমরা যদি পরিসংখ্যানে যাই, তাহলে ভারতবর্ষের ৮.৫% মতো মানুষের কাছে ওই ১৯৪৭-এর 15ই আগস্ট, তার ঠিক পূর্ববর্তী এবং পরবর্তী যে প্রেরণার ব্যাপারটি, সাধারণ মানুষের ভেতরে স্বাধীনতা লাভের ভেতর দিয়ে যে একটা নতুন প্রেরণার উদ্রেক হয়েছিল, সেইটি স্পষ্টভাবে সেই সময় অনুভব করেছেন। এরকম মানুষের সংখ্যা এই মুহূর্তে ভারতবর্ষে ৮.৫%-এর মতো। এবং
আমাদের এই পরিসরে আমরা যারা সমবেত হয়েছি, আমার মনে হয় না কেউ খুব প্রত্যক্ষভাবে, যদি কেউ থাকে, সেই সময়ের যে উন্মাদনা, সেই সময়ের যে প্রেরণা তাকে অনুধাবন করতে পেরেছিলেন। তো তাহলে এই রকম একটা ঘটনা, যেটি আমাদের বেশিরভাগেরই স্মৃতির বাইরে, এবং যারা সেই স্মৃতি ধারণে সক্ষম তারাও সেভাবে সামনে এগিয়ে আসবার মতন শারীরিক পারঙ্গমতা তাদের নেই, এই রকম একটা অবস্থায় স্বাধীনতার ব্যাপারটি এখনও কেন আমরা মনে রাখবো, কীভাবে আমরা মনে রাখবো, তার সত্যি সত্যিই কি কোনো সিগনিফিক্যান্স, তাৎপর্য আছে আজকের দিনে? এই প্রশ্নগুলোর উত্তর পেতে গেলে শ্রী অরবিন্দের জীবনের, এবং ওই যে কথাটি বলা হলো যেটা একটা ফরচুইশাস অ্যাক্সিডেন্ট নয়, অর্থাৎ হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয়, এর মধ্যে দিব্য একটা সুনির্দিষ্ট অভিপ্রায়ের পরিপ্রকাশ, সেই ব্যাপারটি বুঝতে হবে। শ্রী অরবিন্দ মাত্র 11 বছর বয়সে যখন তিনি ইংল্যান্ডে ছাত্রাবস্থায়, সেই সময় তিনি একটি কবিতা পড়েছিলেন। সে কবিতাটি ছিল শেলির লেখা কবিতা, পিবি শেলির লেখা একটি কবিতা, দ্য রিভোল্ট কবিতাটির নাম। সেই কবিতাতে দেখানো হয়েছিল যে একটা কাল্পনিক প্রাচ্য দেশের কোনো একটি অঞ্চল, যে অঞ্চলে মানুষ, তারা সেই অঞ্চলটিকে যারা শাসন করতেন তাদের হাত থেকে উদ্ধার করলেন। খুব স্বাভাবিক ঘটনা, অর্থাৎ কোনো এক জায়গার মানুষ স্বাধীনতার প্রেরণায় তাদের পরাধীনতা শৃঙ্খল মোচন করল। শ্রী অরবিন্দের এই কবিতাটি এত ভালো লেগেছিল যে পরবর্তীকালে, মাত্র 11 বছর বয়সে, মনে রাখতে হবে, পরবর্তীকালে তিনি বলেছেন, কোট অ্যান্ড কোট, আই রেড দ্য পোয়েম অগেইন অ্যান্ড অগেইন, বারবার কবিতাটি পড়েছি। শুধু এখানেই শেষ নয়, ওই 11 বছর বয়সে তার মনে হয়েছিল এই যে ঘটনাটি ঘটল, একটি পরাধীন অঞ্চলের মানুষ সকলে মিলে একটা স্বাধীনতাকে নিয়ে এলো, একটা রিভোল্ট, একটা বিপ্লবের মধ্যে দিয়ে, কোথাও আমার সঙ্গে এর একটা যোগাযোগ আছে। অন হিমসেলফে তিনি লিখছেন, তার নিজের কথায় তিনি লিখছেন যে আমার মনে হয়েছিল কোথাও না কোথাও এই ঘটনার সঙ্গে আমার একটা যোগাযোগ আছে। এখানেই শেষ নয়, বলছেন 2 সপ্তাহ পরে আমি খুব স্পষ্টভাবে অনুভব করলুম যে এমন একটা দিন সারা পৃথিবীতে আসছে, মনে রাখতে হবে সারা পৃথিবীতে, এমন একটা দিন সারা পৃথিবীতে আসছে যখন এই রকম একটা প্রবল উদ্দীপনার প্রয়োজন হবে স্বাধীনতার প্রতিষ্ঠার জন্যে, পরাধীনতার শৃঙ্খল মোচনের জন্যে। এটি গেল দ্বিতীয়। তৃতীয় বলছেন, সেই যে পৃথিবীব্যাপী সমগ্র মানব জাতির আন্দোলন, সেই আন্দোলনে আমার একটি সুনির্দিষ্ট ভূমিকা থাকে। মাত্র 11 বছর বয়সে একজন বালকের মনে, আমি বালকই বলবো, তার মনে খুব স্পষ্টভাবে এই ভাবনাগুলো জাগছে। কেন জাগছে, কিভাবে জাগছে? ওই যে আমরা বললাম ফরচুইশাস অ্যাক্সিডেন্ট, সেটা যে নয় সেটা বোঝা যায় তার একটি কবিতা থেকে, শ্রী অরবিন্দের লেখা একটি কবিতা থেকে। সেই কবিতাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে শ্রী অরবিন্দ বুঝিয়েছেন আমাদের যে হি ডাজন্ট বিলং টু দিস ওয়ার্ল্ড, তিনি এই পৃথিবীর মানুষ নন, তিনি এই পৃথিবীতে এসেছেন যেরকম ভগবান এই পৃথিবীতে আসেন মানুষের রূপ ধরে, সেই রকম তিনিও এই পৃথিবীতে এসেছেন মানুষের রূপ ধরে। আমি কবিতাটি মূল ইংরেজি এবং তারপরে বাংলা অনুবাদ পড়ছি। প্রথমে মূল ইংরেজিটি পড়ি। শ্রী অরবিন্দের যে স্পিরিট, সেইটির স্পর্শ পাওয়ার জন্যে, হি হু উড ব্রিং দ্য হেভেন্স হিয়ার must descend himself into clay and the burden of earthly nature bear and trade the dolorous way. এটা হচ্ছে প্রথম স্ট্যান্ডা, যেখানে বলছেন যিনি এই ব্রত পালনের প্রতিজ্ঞা করেছেন। কি ব্রত? টু ব্রিং দ্য হেভেন্স হিয়ার, এই পৃথিবীতে স্বর্গকে নিয়ে আসবার ব্রত পালন, তিনি ব্রত পালনের
প্রতিজ্ঞা যিনি করেছেন, মাস্ট ডিসেন্ড হিমসেলফ ইনটু ক্লে, তাকে এই কর্দমের মধ্যে নামতে হবে, এই কাদার ভেতরে, এই পাঁকের মধ্যে, পৃথিবীর সমস্ত বাইরের দিক থেকে যাকে আমরা বলি নেগেটিভিটি, তার ভেতরে নামতে হবে। যা কিছু খারাপ বলে আমরা চিহ্নিত করে দিয়েছি তার ভেতরে তাকে নামতে হবে। অ্যান্ড দ্য বার্ডেন অফ আর্থলি নেচার বেয়ার, তিনি তো ভগবান, তার কাছে একেবারে সেই স্বর্গীয় পরিমণ্ডলে তার অবস্থিতি না, তাকে ওই পৃথিবীতে নেমে পৃথিবীর বোঝা তাকে বহন করতে হবে। অ্যান্ড ট্রেড দ্য ডলোরাস ওয়ে, তাকে অতিক্রম করতে হবে অসম্ভব পরিশ্রমের এই পথ, এই জীবন তাকে অতিক্রম করতে হবে। এটি হচ্ছে তত্ত্ব। এরপরে নিজের কথা বলছেন, coercing my Godhead I have come down, prophetic word, একেবারে একজন প্রফেট, একজন অবতারই এই কথা উচ্চারণ করতে পারে। coercing my Godhead, yes I was God, শ্রী অরবিন্দ বলছেন আমি ভগবান, আমার সমস্ত দেবত্বকে coerce করেছি, অর্থাৎ আমি তার সঙ্গে যেন একটা সমঝোতা করেছি, না এখন সেটা থাক, আমি আপাতত I have come down, আমি নিচে নেমেছি। কোথায় নেমেছি? Here on the sordid earth, এই মলিন পৃথিবীর ধরাতলে আমি নেমেছি। মলিন পৃথিবী মনে রাখতে হবে। ignorant, laboring, human grown, অসাধারণ এই জায়গাটা। কীরকম এই পৃথিবী? ignorant, অজ্ঞান, laboring, প্রতি মুহূর্তে চেষ্টা করছে, হিউম্যান গ্রোন, এইভাবে মানুষ হয়ে উঠেছে। এই যে লাইনটি, এটি বারবার পড়লে অসংখ্য রকমের ব্যঞ্জনায়ের ভেতর থেকে আসে। প্রথমে বললেন ইগনোরেন্ট, অজ্ঞান। নিশ্চয়ই আমরা যতক্ষণ পার্থিবতার চেতনার ভেতরে রয়েছি, আমাদের চেতনায় প্রকৃত জ্ঞানের উন্মেষ সম্ভব নয়, ইগনোরেন্ট। বাট দ্যাট ইজ নট দ্য লাস্ট থিং, সেটা শেষ নয়। লেবারিং, আমাদের ভেতরে সেই পরিশ্রম রয়েছে, যে পরিশ্রম প্রতি মুহূর্তে এই অজ্ঞানতাকে কাটিয়ে উঠছে। লেবারিং, পরিশ্রম, একদিকে যেমন মানুষের একটা বৈশিষ্ট্য, আর একদিকে তেমনি মানুষের দেবত্বে উৎক্রান্তির একটা অন্যতম প্রধান সহায়। তৃতীয়, হিউম্যান গ্রোন। তিনি বললেন না যে মানুষই জন্মটা একটা অবনমন, গ্রোন, অর্থাৎ এর ভেতর দিয়ে বিবর্তনের মধ্যে দিয়ে আমি মানসিক স্তরে এসে পৌঁছেছি। কেন? লেবারিং টু ট্রান্সেন্ড ইট, অর্থাৎ পরিশ্রম করছি যাতে একে আমি অতিক্রম করে যেতে পারি। কোথায় রয়েছি আমি? লাস্ট লাইন, ফিক্সড দ্য গেটস অফ ডেথ অ্যান্ড বার্থ। দুটি দরজার মাঝখানে। একটি দরজা হচ্ছে জন্ম, যা আমাদের এই পৃথিবীতে আসার একটা চেতনাকে আমাদের ভেতরে জাগিয়ে তুলল। আরেকটি হচ্ছে মৃত্যু, আমরা ধরে নিয়েছি যা এই পৃথিবী থেকে চলে যাওয়ার একটি চেতনা, অন্তিম বিন্দু। এই যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষী জীবনের আপাত অস্তিত্ব, এই চেতনার ভেতর দিয়েই মানুষ যে এই চেতনাকে অতিক্রম করে যেতে পারে, সেই সত্যটি প্রথম শ্রী অরবিন্দ আমাদের কাছে তুলে ধরবেন। যে কারণে তিনি যখন বলেন যে তার জন্ম একটা ফরচুইশাস অ্যাক্সিডেন্ট নয়, এটি খুব সুনির্দিষ্ট দিব্য ক্রিয়াশীলতার, দিব্য কর্মধারার একটি অংশ, আমরা বুঝি যে হ্যাঁ, তার জীবন দেখলে আমরা বুঝি যে হ্যাঁ, এটা সত্যি। প্রতি মুহূর্তে তিনি একটু 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 করে এই মানুষই জীবনে যে দিব্যত্ব আসতে পারে তাকে আমাদের কাছে তুলে ধরেছেন, অথচ কোনো অবস্থাতে নিজেকে মানুষই চেতনার থেকে বার করে আনেন। যখন স্বাধীনতা আন্দোলনের সঙ্গে তার সংযোগ ঘটছে, সেটি কোথায়? আমি বলি সেটি একটি তীর্থক্ষেত্র সমগ্র মানব জাতি, অন্তত সমগ্র ভারতবাসীর তো বটেই। সেটি হচ্ছে বরোদা। বরোদাতে তিনি এসে প্রথম রয়েছেন তার এক বন্ধুর বাড়িতে, খাসেরাওজি। তারপরে সেখান থেকে তিনি গেছেন সেই বাড়িটিতে যেখানে এখন শ্রী অরবিন্দ সোসাইটি, শ্রী অরবিন্দ নিবাস, অর্থাৎ এখন যেটি ইউনিভার্সিটি, বরোদা কলেজ, সেই ইউনিভার্সিটির ভেতরের একটি প্রেমাইসেস যেখানে এখন রেলিক্স রয়েছে। তো এইখানে যাওয়ার পর তার ভেতরে
প্রথম যে বিষয়টি স্পর্শ করলো বরোদায় আসবার পরে, সেটি হচ্ছে কি, তিনি বাজারে গেছেন। বলা যেতে পারে সেই প্রথম একজন 21 বছরের যুবক তার নিজের দেশ ভারতবর্ষের একটি বাজারে আনাজপত্র কিনতে গেছেন। সেখানে গিয়ে তিনি প্রথমেই যে জিনিসটা তাকে ধাক্কা দিয়েছে, লিখছেন তিনি, সেটি হচ্ছে যে যারা ওই ভেজিটেবল ভেন্ডার্স, যারা ওই সমস্ত আনাজপত্র বিক্রি করছেন, তারা সব খালি গায়ে বসে আছেন। এবং কোথায় বসে আছেন? মাটিতে। তার জন্ম থেকে আর এই 21 বছর বয়স পর্যন্ত এরকম দৃশ্য তিনি দেখেননি, কারণ 5 বছর থেকে দার্জিলিং, 7 বছর থেকে বিলেত। সুতরাং এবং বিলেতে যথেষ্ট কষ্টের মধ্যে তিনি গেছেন, কিন্তু এই দৃশ্য তিনি দেখেন। বলছেন এই দৃশ্যটা আমাকে যেমন ধাক্কা দিল, আমি অনুভব করলুম যে ইন স্পাইট অফ বিং ব্রট আপ ইন আ ডিফারেন্ট অ্যাটমসফিয়ার, দিস অ্যাম্বিয়েন্স somewhere communicated to me that I am in my right place. বলছেন এই দৃশ্য যেমন আমাকে ধাক্কা দিল, তেমনি ভেতরে কোথাও আমি অনুভব করলুম আমি আমার নিজের জায়গায় আছি। এই যে একটা অনুভব, যে অনুভবের সূচনা কখন হয়েছে, তিনি যখন অ্যাপোলো বন্দরে প্রথম নামছেন বা জাহাজ থেকে, কেউ নেই তাকে রিসিভ করতে। তার বাবা প্রয়াত হয়েছেন, তার মা মানসিক অসুস্থতায় ওই দেওঘরের কাছাকাছি রোহিণীতে তখন রয়েছেন। একা 21 বছরের এক যুবক এসে নামছেন। তার প্রথম রিয়াকশন হচ্ছে যে মুহূর্তে ভারতবর্ষের মাটি আমি স্পর্শ করলুম, সঙ্গে সঙ্গে আমার চারিদিকে এতদিন পর্যন্ত যে একটা অন্ধকারের আবরণ ছিল, সেটি এক মুহূর্তে অপসৃত হয়ে গেল। অন্ধকারের আবরণ, এই প্রসঙ্গে আমরা একটু আবার পেছনে ফিরে যেতে পারি। মাত্র 5 বছর বয়সে দার্জিলিংয়ে হস্টেলে যখন তিনি একলা শুয়ে রয়েছেন, একদিন বলছেন শুয়ে থাকার সঙ্গে সঙ্গে, শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে আমার মনে হলো যে কোথা থেকে একটা কালো আবরণ এসে আমাকে গ্রাস করবে, শুধু আমাকে নয়, আমার চারপাশের পরিবেশকে গ্রাস করবে। এই আবরণ আমার সঙ্গে ছিল যতদিন পর্যন্ত আমি ইংল্যান্ডে ছিল। এই যে যতদিন পর্যন্ত আমি ইংল্যান্ডে ছিলাম, এই আবরণ আমার চারিদিকে ছিল। আমরা তার ইংল্যান্ডের ক্যারিয়ারের কথা যদি দেখি, আমরা তার ইংল্যান্ডের পড়াশুনোর কথা যদি দেখি, তাহলে দেখব প্রত্যেক জায়গায় তিনি একেবারে অত্যন্ত উচ্চ মানের ছাত্র এবং অত্যন্ত উচ্চ মানের ক্যারিয়ারিস্ট হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছেন। এই কালো আবরণটি কী করলো? তবে তার মধ্যে জাগিয়ে রেখেছিল দেশপ্রেমের সুর। যদিও তার বাবা চেয়েছিলেন এতটুকু ভারতবর্ষীয় কোনো কিছু তাকে স্পর্শ না করে, তবুও কোনোভাবে তার ভেতরে সেই দেশপ্রেমের সুর জেগেছিল। যে কথায় আসছিলুম, যে কথা আলোচনার মধ্যে ছিলুম আমরা, সেটি হচ্ছে বরোদাতে প্রথম ভারতবর্ষের অন্তরাত্মার সঙ্গে তার পরিচয় ঘটছে এবং তিনি বুঝতে পারছেন যে এইটি হচ্ছে তার জায়গা, এইটি হচ্ছে তার ক্ষেত্র, এইটি হচ্ছে সেই বাতাস যাতে তিনি স্বচ্ছন্দে শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে পারেন। এই সময়ে তার কাছে এলো একটি সুযোগ, অপরচুনিটি। তার এক বন্ধু, অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, তিনি দেশপাণ্ডে, কেজি দেশপাণ্ডে, কেশব গণেশ দেশপাণ্ডে, তিনি একটি পত্রিকা সম্পাদনা করতেন। তাকে বললেন এই পত্রিকাতে নিয়মিতভাবে কিছু লেখবার জন্য, কলামনিস্ট হিসেবে কিছু লেখবার জন্য। শ্রী অরবিন্দ রাজি হলেন এবং তিনি লিখতে শুরু করলেন। বিষয় কি? পরবর্তীকালে যখন শ্রী অরবিন্দকে জিজ্ঞেস করা হয়েছে, এই যে দার্শনিক শ্রী অরবিন্দের পরিচয় আমরা পাই এবং দার্শনিক হিসেবেই শ্রী অরবিন্দকে এখন আমরা সব থেকে বেশি পরিচিত বলে মনে করি। শ্রী অরবিন্দ বলেছেন আমার দুটি পরিচয় আমার নিজের একান্ত নিজস্ব বলে মনে হয়। প্রথমত আমি একজন কবি, দ্বিতীয়ত আমি একজন রাজনীতি সংশ্লিষ্ট ব্যক্তি, আ পোয়েট অ্যান্ড আ পলিটিশিয়ান। দুটো পি, পোয়েট অ্যান্ড পলিটিশিয়ান। সুতরাং খুব স্বাভাবিক যে তিনি যখন লিখছেন, তিনি পলিটিক্সের কথাই লিখতেন। কি লিখতে আরম্ভ করলেন তিনি? সেই সময়ে কংগ্রেসের যে কাজকর্ম, কংগ্রেসের যে চারিত্রিক বৈশিষ্ট্য, তার ভেতরকার দুর্বলতাগুলো তিনি ধীরে ধীরে তুলে ধরতে লাগলেন। কেন তিনি তুলে ধরতে লাগলেন কংগ্রেসের ভেতরের দুর্বলতাগুলো?
দুটো কারণ। প্রথম কারণ হচ্ছে কংগ্রেস তখন এমন একটি সর্বভারতীয় দল যেখানে ভারতীয়দের গুরুত্ব অত্যন্ত বেশি, ভারতীয় চিন্তার গুরুত্ব অত্যন্ত বেশি। অন্তত সেই রকম একটা বিষয় কংগ্রেস দলের ক্ষেত্রে প্রয়োজনীয় বলে শাসকরা মনে করেছেন। এই যে গুরুত্ব বেশি, এটার আবার শাসক দল তাকে একটা নির্দিষ্ট সীমার মধ্যে বেঁধে রাখতেন। তারা এই কংগ্রেসের উচ্চতর যে সমস্ত ক্ষমতার জায়গা, সেই সব জায়গায় এমন মানুষকে নির্বাচিত করতেন যারা ওই সামান্য কিছু সাধারণ সামাজিক ব্যবস্থা ছাড়া অন্য কোনো রকম জোরালো পরিবর্তনের কথা বলবেন না। সুতরাং এইরকম একটা দড়ি মাছ নাছুই পানি জাতীয় পলিসি নিয়ে কংগ্রেস তখন চলছে। শ্রী অরবিন্দ সেইটিকে স্কেদিং অ্যাটাক, মানে একেবারে ভয়ঙ্কর রকমভাবে আক্রমণ করতে আরম্ভ করলেন। এইখানে একটা বিষয় যেটা আমাদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে একটি প্রবন্ধে, সেখানে তিনি বলছেন, দেখুন কতখানি সূক্ষ্ম এবং কতখানি মুক্ত উদার দৃষ্টি স্বাধীনতার ক্ষেত্রে। তিনি বলছেন ভারতবর্ষের সমস্যা শুধুমাত্র বিদেশি শাসকদের দ্বারা পরাধীনতা নয়। যিনি স্বাধীনতার পক্ষে কথা বলছেন তিনি বললেন সমস্যা এটা নয় যে আমরা অন্যের দ্বারা পরাধীন হয়ে আছি, সমস্যা এটা আমাদের ভেতরের শক্তিকে আমরা চিনি না, সমস্যা এটা আমাদের অন্তরের শক্তিকে সহায়তা করবার জন্যে ভগবান আমাদের সঙ্গে রয়েছেন, এটাকে আমরা চিনি না। দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। প্রথম কথা হচ্ছে আমরা স্ট্রেংথটা, আমাদের যে শক্তি, সেটাকে আমরা চিনি না। দ্বিতীয় কথা হচ্ছে এই শক্তিকে উপযুক্তভাবে এগিয়ে নিয়ে চলার প্রেরণা যে ভগবৎ শক্তি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন, এটা আমরা জানি না। এই দুটো দুর্বলতা পরাধীনতার থেকেও বড়। এটা গেল প্রথম যেটি উনি পয়েন্ট আউট করলেন ওখানে। দ্বিতীয় যে বিষয়টি তিনি বললেন সেটি আরও মারাত্মক। ওখানে তিনি বলছেন যে যে জাতি আমাদের পরাধীন করে রেখেছে, পরবর্তীকালে বন্দে মাতরম এটাকে আরও স্পষ্টভাবে তিনি প্রকাশ করেছেন। ওখানে বলছেন যে জাতি আমাদের পরাধীন করে রেখেছে সেই জাতি অত্যন্ত সংহত, সুনির্দিষ্ট এবং সুপরিচালিত একটি রূপ রয়েছে। সুতরাং আমরা যারা এই জাতি থেকে আমাদের ক্ষমতাকে নিয়ে নেব, আমাদেরও সুসংহত, সুগঠিত এবং সুপরিচালিত একটা এনটিটি হয়ে গড়ে উঠতে হবে। তার জন্য প্রয়োজন ট্রেনিং। স্বভাবতই দেশপাণ্ডের ওপরে নানান জায়গা থেকে খবর আসতে লাগলো যে এরকম উগ্র প্রবন্ধ, উগ্রতা রয়েছে, এরকম প্রবন্ধ লেখা চলবে না। এটা যেমন একদিকে ঠিক, এবং দেশপাণ্ডে তখন চিঠি লিখলেন শ্রী অরবিন্দকে যে টোন ডাউন করো, তোমার যে লেখা সেটা একটুখানি নরম করে দাও। স্বভাবতই শ্রী অরবিন্দ কয়েকটা সংখ্যা লিখলেন না। মনে রাখতে হবে অভিমানের প্রশ্ন নয়, লিখলেন না, বাট হি ওয়াজ স্ট্র্যাটেজাইজিং। তিনি কিন্তু ভেতরে কৌশল স্থির করছেন, কারণ তাকে জানাতেই হবে, সমস্ত ভারতবাসীকে জাগাতেই হবে। এবং তার অর্গান হচ্ছে কি না, সাময়িক পত্র। তিনি তারপরে লিখতে আরম্ভ করলেন কয়েকজন বিখ্যাত ভারতীয়ের জীবনচরিত। অদ্ভুত ব্যাপার, যিনি প্রত্যক্ষভাবে রাজনীতির কথা বলছিলেন তিনি কয়েকজন বিখ্যাত ভারতীয়ের জীবনচরিত লিখতে আরম্ভ করলেন। এবং আজকের যুগ নয়, ইন্টারনেট কানেক্টেড যুগ নয়, ওই সময়ে 1893, এটা হচ্ছে 1896 সালটাল নাগাদ তিনি লিখছেন পশ্চিম ভারতে বসে। প্রথম কার কথা লিখলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা তিনি জানতেন না, অর্থাৎ যখন বিলেত থেকে এসে নামলেন বরোদায়, বাংলা কিচ্ছু জানেন না, লিখতে পড়তে বুঝতে জানেনই না। কিন্তু বরোদাতে এসে সংস্কৃতর সঙ্গে সঙ্গে তিনি আর যে ভাষাটি শিখতে আরম্ভ করলেন সেটি বাংলা। একেবারে মাস্টারমশাই রেখে দীনেন্দ্র কুমার রায়কে কলকাতা থেকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে বাংলা শিখছেন তিনি। বাংলা শিখে প্রথম যে দুটি বই তিনি পড়লেন, এবং শুধু পড়লেন না, একটি বইয়ের কিছু কবিতা অনুবাদও করলেন। আমাদের আজকে এত রকমের বাংলা সহায়ক সহায়িকা সত্ত্বেও
যে ব্যাপারটা আশ্চর্যজনক মনে হয়, মাইকেল মধুসূদন দত্ত এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই দুজনের লেখা তিনি নিয়মিতভাবে পড়লেন এবং কয়েকজনের অনুবাদও করলেন। যাই হোক, সেটা অন্য কথা। বঙ্কিমচন্দ্রকে তিনি প্রথম ওই সাময়িক পত্রে তার সম্পর্কে লিখলেন। এই লেখার ভেতরে ওই যে বললাম স্ট্র্যাটেজি একটা উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্য কি? তিনি লিখলেন আনন্দমঠ সম্পর্কে, তিনি লিখলেন বন্দে মাতরম সম্পর্কে, এবং সেই লেখার একটা লাইন এখনও পর্যন্ত প্রত্যেক ভারতবাসী, বাঙালি হিসেবে তো বটেই, ভারতবাসী হিসেবে আমাদের মনে রাখার মতো। সেখানে তিনি বললেন, আনন্দমঠের মাধ্যমে সমগ্র জাতিকে একটি মন্ত্র প্রদান করা হলো, কোট আর কোট, একটি মন্ত্র প্রদান করা হলো। সেই মন্ত্রটি হচ্ছে বন্দে মাতরম। কে দিলেন? ঋষি বঙ্কিমচন্দ্র। এই প্রথম বঙ্কিমচন্দ্রকে তিনি ঋষি বলে অভিহিত করলেন, এবং তারপরে এই বন্দে মাতরম এইটি পরবর্তীকালে আমরা জানি যে স্বাধীনতার অন্যতম প্রধান একটি মন্ত্র হয়ে উঠল। এটা যেমন তার ওই উগ্র, এখনকার ভাষায় আমি যদি জাতীয়তাবাদী বলি সেটা অনেক বিতর্কিত হয়ে যায়, উগ্র জাতীয়তাবাদী লেখা যেমন সেই সময়ে অনেকের দৃষ্টি আকর্ষণ করেছিল, তার উপরে শাস্তির খাড়া নেমে আসতে পারে বলে, তেমনি অনেককে আবার সংযুক্ত করেছিল শ্রী অরবিন্দের সঙ্গে। তার ভেতরে অন্যতম প্রধান হচ্ছেন তিলক, বালগঙ্গাধর তিলক। মনে রাখতে হবে, একজন বাঙালি, তিনি পশ্চিম ভারতে রয়েছেন এবং সেখানে অত্যন্ত সুনির্দিষ্ট একটি সাংস্কৃতিক পরিমণ্ডল, তার মধ্যে শুধুমাত্র রচনার ভেতর দিয়ে তিনি ক্রমশ নিজের ভাবনাকে ছড়িয়ে দিচ্ছেন। এই ভাবনার মূলে রয়েছে অধ্যাত্ম চিন্তা। সেই প্রসঙ্গে আমরা পরে আসছি, তাহলে এই কথাটি শুধু বলে নিই যে তিলক তার প্রতি আকৃষ্ট হলেন। একই সঙ্গে আরেকজনেরও তার সঙ্গে যোগের সূত্র পাওয়া যায় এর ভেতর দিয়ে, যাকে তিনি অত্যন্ত শ্রদ্ধা করতেন এবং যাকে তিনি বলেছেন বিপ্লবে তার অগ্রপথিক, তিনি হচ্ছেন বিপিনচন্দ্র পাল। আমাদের প্রাচ্য অংশের বিপিনচন্দ্র পাল এবং পাশ্চাত্যের তিলক, এরা যুক্ত হচ্ছেন শ্রী অরবিন্দের সঙ্গে। এই জায়গায় এবারে আমরা আসি যে এই বিপ্লবকে তিনি কোন চোখে দেখছেন সেই দিকে। তিনি বলছেন যে আমাদের এই স্বাধীনতা সংগ্রাম নিছক মানুষের ভেতরকার যে সংগঠন শক্তি, তাকে একটি স্থিত এবং প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থা বিরুদ্ধে পরিচালিত করবার যান্ত্রিক শক্তি নয়। এটি হচ্ছে আসলে দিব্য শক্তি, যা আমাদের ভেতর দিয়ে ওই স্বাধীনতা অভিমুখী বিপ্লবকে গড়ে তোলবার জন্যে উপযুক্ত করে তুলছে। সুতরাং যতক্ষণ পর্যন্ত না আমরা এর অন্তরের অধ্যাত্ম স্পন্দনটিকে ধরতে পারছি, ততক্ষণ পর্যন্ত এই স্বাধীনতা সংগ্রামের মূলে আমরা পৌঁছতে পারব না। সেটা তো বলছেন যে ন্যাশনালিটি বা জাতীয়তা, তাকে তিনি ডিফাইন করছেন। আজকের দিনে ন্যাশনালিজমের এই ডেফিনিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলছেন যে জাতীয়তা আসলে কি? জাতীয়তা হচ্ছে ভগবানের কর্মপন্থার একটা সুনির্দিষ্ট পথরেখা। জাতীয়তার জন্যে তিনি বলেছেন ন্যাশনাল এডুকেশন, জাতীয়তার জন্যে তিনি বলেছেন ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট, এবং জাতীয়তার জন্যে তিনি বলেছেন সেলফলেস স্ট্রাগল। এই যে তিনটি কথা বলছেন, এগুলোর কোনো অর্থই নেই যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের এই আন্দোলনকে একটি অধ্যাত্ম শক্তির প্রকাশ বলে জানব। কি সেই অধ্যাত্ম শক্তি? তিনি বলছেন এটি হচ্ছে সুনির্দিষ্টভাবে মাতৃশক্তির প্রকাশ। সুতরাং দি মাদার ফোর্স, দ্য ফোর্স অফ দি ডিভাইন মাদার ইজ অ্যাক্টিভ থ্রু দিস মুভমেন্ট। জাতীয়তার এইটি হচ্ছে মূল কথা। আরেকটি বিষয় যেটির আলোচনা না করলে ওই যে আমরা সূত্রটিকে খোঁজ করছিলাম, তার সন্ধান পাওয়া যাবে না। সেটি হচ্ছে যে শুধুমাত্র রাষ্ট্রিক স্বাধীনতা, সেটাই কিন্তু ভারতবর্ষের স্বাধীনতার মূল লক্ষ্য নয়। ভারতবর্ষের স্বাধীনতার প্রাথমিক লক্ষ্য নিশ্চয়ই রাষ্ট্রিক স্বাধীনতা,
আমাদের ইংরেজদের কাছ থেকে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি সেটি হচ্ছে আমাদের প্রথম লক্ষ্য। দ্বিতীয় লক্ষ্য হচ্ছে কি? দ্বিতীয় লক্ষ্য হচ্ছে যে ভারতবর্ষের অন্তরে সেই বাণী রয়েছে, যে বাণী সমগ্র মানব জাতিকে চেতনার নতুন দিগন্তে নিয়ে যেতে পারে। যতক্ষণ পর্যন্ত ভারতবর্ষ রাষ্ট্রিকভাবে পরাধীন থাকবে ততক্ষণ পর্যন্ত সেই বাণীকে সমগ্র মানব জাতির কাছে পৌঁছে দেওয়া যাবে না। অথচ ভারতবর্ষের অন্তরের বাণীকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, এই কাজটি একটি দিব্য কর্ম। স্বামীজি সম্পর্কে বলতে গিয়ে তিনি এক জায়গায় বলছেন, হি ওয়াজ দ্য ফার্স্ট টু টেক দ্য মেসেজ অফ ইন্ডিয়া টুয়ার্ডস ফর দি হোল ওয়ার্ল্ড। তিনি প্রথম ভারতবর্ষের বাণীকে সমগ্র পৃথিবীর জন্য নিয়ে গিয়েছিলেন, কিন্তু এখন সময় এসেছে তার অন্তর্নিহিত সত্যকে আরও স্পষ্টভাবে সমগ্র পৃথিবীকে জানানো। এইটি হচ্ছে দ্বিতীয় কারণ। এবং বলছেন এই ক্ষেত্রে চেতনার স্বাধীনতার ভূমিকা অত্যন্ত জরুরি। যতক্ষণ পর্যন্ত না আমাদের ভাবনা, চিন্তা এবং চেতনাতে আমরা অনেক বেশি উন্মুক্ত হতে পারব, ততক্ষণ পর্যন্ত ভারতের অন্তরের এই স্বাধীনতার মর্মবাণী, যা যুগে যুগে নানা শাস্ত্রের ভেতর দিয়ে আমাদের কাছে এসেছে, তাকে আমরা পৃথিবীতে সমগ্র মানব জাতির জন্যে পৌঁছে দিতে পারব না। সুতরাং এই তিনটি স্পষ্ট কারণের জন্যে আজকেও আমাদের স্বাধীনতা দিবসে এই স্বাধীনতার অন্তর্নিহিত সত্যকে অনুধাবন করার বিশেষ প্রয়োজন। এবং এক্ষেত্রে শ্রী অরবিন্দের যে ভূমিকা, সেইটি বারবার মনে রাখবার। এই যে আমরা শুনছিলাম শ্রী অরবিন্দের জীবনকে আমরা ভাগ করতে পারি অনেকগুলো ভাগে। একেবারে প্রথমে তাঁর ছাত্র জীবন, তারপরে তাঁর বিপ্লবী জীবন, তারপরে তাঁর যোগ জীবন। এই যে কম্পার্টমেন্টস, এগুলো বাইরের দিক থেকে আমরা যখন দেখি তার পরিপ্রকাশের নানান বিভঙ্গ, কিন্তু আমরা যখন তার জীবনীর অন্তরে প্রবেশ করি তখন আমরা দেখি অত্যন্ত সচল এবং সহজভাবে তার জীবনটি এগিয়েছে মানুষের চেতনাকে ক্রমশ একটা নতুন উচ্চতা অতিক্রম করিয়ে দেবার অভিমুখে। সেই অগ্রগামিতা স্বাধীনতার লক্ষ্যে, সেই অগ্রগামিতা সমস্ত রকম যে নগর্থকতা তার অগ্রগামিতাকে পথরোধ করে, তাকে অতিক্রম করে নতুন চেতনা, নতুন জগৎ এবং নতুন প্রভাতের দিকে তাকে এগিয়ে নিয়ে যাওয়া। অতএব আজকের এই দিনটিতে শ্রী অরবিন্দের জন্মদিন এবং স্বাধীন ভারতবর্ষের জন্মদিনে আমাদের প্রত্যেকের একটা নতুনভাবে এই দিনটিকে ভাববার কথা প্রত্যেকের মনে আসা উচিত, বা এই একটা নতুন পদক্ষেপ প্রত্যেকের নেওয়া উচিত। বিশেষত যে পরিস্থিতির ভেতর দিয়ে এই মুহূর্তে আমরা চলেছি, সমগ্র ভারত শুধু না, সমগ্র পৃথিবীতে এমনভাবে রাজনৈতিক প্রেক্ষাপট এবং মানুষের চেতনাগত স্বাধীনতার ওপরে নানান রকম আক্রমণ আসছে, মনে হচ্ছে যেন এটি আবার নতুনভাবে আমাদের কাছে শ্রী অরবিন্দের ভাবনা চিন্তাকে অবলম্বন করে নতুন আলোয়, নতুন অন্ধকারে, নতুনের দিকে এগিয়ে যাওয়া একটা সুযোগ হিসেবে আমাদের কাছে এসেছে। যেহেতু আমরা ভারতবাসী, যেহেতু আমরা প্রতি মুহূর্তে সমস্ত অন্ধকারকে অতিক্রম করে আলোর অভিমুখীনতাকে আমাদের অগ্রগামিতার প্রধান লক্ষ্য হিসেবে নির্বাচিত করেছি, জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, আজকের দিনে এই বিশেষ প্রার্থনা মা এবং শ্রী অরবিন্দের চরণে আমাদের রাখতেই হবে। আজকে যারা সমবেত হয়েছেন তাদের সঙ্গে আমার এই ভাবনাকে ভাগ করে নিতে পেরে বিশেষ ভালো লাগছে। আন্তরিক ধন্যবাদ এবং নমস্কার।